আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে অধ্যয়নরত আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার অনলাইন ক্লাসে। আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 2 থেকে তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি সাজেদা পারভিন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আসলে এভাবে অনলাইন ক্লাসে অর্থাৎ ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে তোমাদের সাথে পরিচিত হতে হচ্ছে, এমনটা হওয়ার কথা ছিল না। যদিও একটা প্রাণবন্ত উৎসব মুখর শ্রেণীকক্ষেই তোমাদের সাথে দেখা হতো, কিন্তু আজ পৃথিবী যে কঠিন অসুখে জর্জরিত, আমাদের কোনো উপায় নেই, নিরুপায় হয়ে আমরা এভাবেই তোমাদের সামনে চলে আসছি। যাই হোক, আশা রাখছি ভবিষ্যতে অনেকবার তোমাদের সাথে দেখা হবে শ্রেণীকক্ষে। সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে শুরু করছি। আমাদের আজকে আলোচনার যে বিষয় সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে প্রাণীর পরিচিতি। আমরা রুই মাছ নিয়ে কথা বলবো, অর্থাৎ কর্ডেটদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। ইতিমধ্যে এই অধ্যায়ের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। অমেরুদণ্ডী প্রাণী নিয়ে তোমাদের রইসুদ্দিন স্যার নিশ্চয়ই তোমাদের সাথে কথা বলেছে, আর আমি মেরুদণ্ডী প্রাণী নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং মেরুদণ্ডী প্রাণীদের প্রতিনিধি হিসেবে রুই মাছকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। খুব মজা লাগছে তাই না, যে রুই মাছ সম্পর্কে নতুন করে কি জানবো আবার। আসলে রুই মাছ জানা মানে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের সব বিষয় সম্পর্কে সাধারণ ধারণা নেয়া। কারণ তোমরা সবাই জানো যে যারা কর্ডেট, যারা মেরুদণ্ডী প্রাণী, সবার মধ্যে কম বেশি অনেক মিল রয়েছে। তো যে কোনো একটা প্রাণী সম্পর্কে যদি তুমি খুঁটিনাটি জানতে পারো, তাহলে সমস্ত কর্ডেটদের সম্পর্কে কিছু না কিছু জ্ঞান আমাদের অর্জিত হবে। সেই প্রত্যাশায় আমরা শুরু করছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর প্রতিনিধি রুই মাছ। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু জানিয়ে যেতে চাই যে অধ্যায় 1-এ তোমাদের মেরুদণ্ডী প্রাণীদের পরিচিতি সম্পর্কে যেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে, তোমরা সেটা কতটুকু মনে রেখেছো? আসলে মেরুদণ্ডী এবং কর্ডেট এই দুইটার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। আমি আবারও বলছি, মেরুদণ্ডী এবং কর্ডেট এই প্রাণীদের মধ্যে এই দুইটা বিষয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সব কর্ডেটদেরই কিন্তু মেরুদণ্ড থাকে না। এর আগে আমরা কর্ডেটদেরকে একটু জানতে চেষ্টা করব। কর্ডেট প্রাণীদের কি কি বৈশিষ্ট্য থাকবে, কোন কোন বৈশিষ্ট্য দেখে আমরা বলতে পারবো যে এই প্রাণীগুলো কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। তোমরা কি জানো? আশা করছি সবাই জানো। তারপরেও আমি প্রধান প্রধান কয়েকটা বৈশিষ্ট্য তোমাদেরকে একটু মনে করে দিতে চাচ্ছি। যেমন কর্ডেটদের প্রধান 3 থেকে 4টি বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবে। প্রথম বৈশিষ্ট্য, কর্ডেট প্রাণীদের নটোকর্ড নামক একটা স্থিতিস্থাপক অংশ যেটা ভ্রূণ অবস্থায় থাকে। অধিকাংশ কর্ডেট প্রাণীদের দেহে পৃষ্ঠদেশে নটোকর্ড নামক একটি অংশ থাকে, যেটি পরবর্তীতে অধিকাংশ কর্ডেটদের ক্ষেত্রে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। অর্থাৎ সেই নটোকর্ডের জায়গায় মেরুদণ্ড তৈরি হয়। আবার কিছু কিছু কর্ডেট আছে, একটু আগে বললাম যে সকল কর্ডেট এবং মেরুদণ্ডী এক নয়। কিছু কিছু কর্ডেটদের মেরুদণ্ড থাকে না, কিন্তু নটোকর্ড থাকে, সেটা আমরা পরে আসছি। তাহলে আমি প্রথম বৈশিষ্ট্য কি বললাম? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে কর্ডেট প্রাণীদের পৃষ্ঠদেশে নটোকর্ড নামক স্থিতিস্থাপক একটি অংশ রয়েছে, যেটা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা আমরা মনে রাখবো, যে জীবনের কোনো না কোনো দশায় গলবিল অঞ্চলে, গলবিল অর্থাৎ গলার দিকে ফুলকা ছিদ্র থাকে। এখন বলতে পারো যে আমার তো ফুলকা ছিদ্র নেই, আমি তো কর্ডেট অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত। আমি বলেছি জীবনের কোনো না কোনো দশায় থাকে।
অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকবে। যখন ফুসফুস অথবা ফুলকা সুগঠিত হয়ে যাবে তখন এই ছিদ্রগুলো মিলিয়ে যাবে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য কি, যে গলবিলে ফুলকা ছিদ্র থাকবে, জীবনের কোনো না কোনো দশায় থাকবে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, যখন আমাদের ফুসফুস সুগঠিত হয়নি, তখন আমাদেরও ফুলকা ছিদ্র ছিল এবং মায়ের পেটে আমরা জরায়ুর ভিতরে অনেকগুলো আবরণে আবৃত থেকে একটা জলীয় পরিবেশে কিন্তু বেঁচেছিলাম। 3 নম্বর বৈশিষ্ট্য, পৃষ্ঠদেশে ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। স্নায়ুরজ্জু অর্থাৎ আমাদের দেহে যে জটিল স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুতন্ত্রের একটা কেন্দ্রীয় অংশ হচ্ছে স্নায়ুরজ্জু, যেটা পরিণত কর্ডের মেরুদণ্ডের ভেতর দিয়ে চলে যায়, স্পাইনাল কর্ড, স্নায়ুরজ্জু, এবং স্নায়ুরজ্জুর সম্মুখের অংশটা ব্রেন তৈরি করে। তাহলে কর্ডেটের আরেকটা বৈশিষ্ট্য কি, পৃষ্ঠদেশে ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তাহলে এই 3টা প্রধান বৈশিষ্ট্য অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আর অনেক বৈশিষ্ট্য আছে তোমরা জানো, যেমন পায়ুছিদ্রের পেছনে লেজ আছে, অনেক মেরুদণ্ডীর আছে, যেমন মাছে পায়ুর পেছনে লেজ আছে, কিন্তু আমাদের তো এক সময় ছিল। ভ্রূণ অবস্থায় আমাদেরও লেজের মতো অংশ ছিল। তাহলে পায়ুর পেছনে লেজ থাকবে, জীবনের কোনো না কোনো দশায় থাকবে, এটাও একটা মেরুদণ্ডীদের বৈশিষ্ট্য। তারপরে কর্ডেট প্রাণীরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তোমরা নিশ্চয়ই প্রতিসাম্যতা বুঝেছ। একটা প্রাণীকে একদম সমান 2টি খণ্ডে ভাগ করা যায়, তখন সেটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে। তাহলে কর্ডেট প্রাণীরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের। বদ্ধ ধরনের মানে কি, রক্ত সরাসরি কোষকে বা টিস্যুকে স্পর্শ করে না, বিভিন্ন নালীর মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে পরিবাহিত হয়। যেমন আমাদের দেহে অনেক ধমনী আছে, শিরা আছে, এই ধমনী শিরাগুলোর মাধ্যমে রক্ত পরিবাহিত হয়, এইটাকে বলা হয় বদ্ধ ধরনের রক্ত সংবহন। কিন্তু কোনো প্রাণীর রক্ত যদি সরাসরি কোনো নালী ছাড়া গহ্বর, কোনো সিলম অথবা হিমোসিল, এই ধরনের গহ্বরের মাধ্যমে প্রাণীর টিস্যু বা কোষকে স্পর্শ করে, সেটাকে বলে উন্মুক্ত ধরনের রক্ত সংবহন, যেটা কীট পতঙ্গের মধ্যে আছে। তাহলে আমরা জেনে নিলাম কর্ডেট প্রাণীদের প্রধান কি ধরনের বৈশিষ্ট্য থাকবে। আর যে কথাটা বলেছি যে কর্ডেট এবং মেরুদণ্ডী অনেক ব্যবধান, তাহলে তোমরা কি ক্লিয়ার হয়েছ যে সব কর্ডেটদের কিন্তু মেরুদণ্ড থাকবে না। ভ্রূণ অবস্থায় কর্ডেটদের যে নটোকর্ড থাকে, সেই নটোকর্ড পরবর্তীতে কিছু কিছু প্রাণীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এই প্রাণীদের সংখ্যাই হচ্ছে সবচেয়ে বেশি। তাদেরকে মেরুদণ্ডী বা ভার্টিব্রাটা এর অন্তর্ভুক্ত করা হয়। আর যে সমস্ত প্রাণীতে নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না, ওরা হচ্ছে প্রোটোকর্ডাটা। ওদের আবার 2টা আলাদা ক্লাস আছে, সাবফাইলাম আছে, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। তোমরা প্রথম অধ্যায়ে নিশ্চয়ই পড়েছো, না পড়লে আজকে আবার একটু দেখে নেবে। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা কর্ডেট পর্বের প্রতিনিধি রুই মাছ সম্পর্কে জানতে চাই, এবং রুই মাছের যত সিস্টেম আছে এই সব কিছু যদি আমাদের জানা হয়ে যায়, তাহলে আমরা নতুন করে আমাদের নিজেদেরকে জানতে পারবো। তাহলে আমরা সবাই নিশ্চয়ই রুই মাছ চিনি, অবশ্যই চিনি, কারণ রুই মাছ আমাদের যে সমস্ত প্রাণীজ প্রোটিন জাতীয় খাবার আমরা খাই, অর্থাৎ মাছ, মাংস, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সহজলভ্য একটা মাছ। তাহলে আজকে আমরা দেখি বোর্ডে আমরা একটা রুই মাছের ছবি দেখছি। আসলে জানি না এটা রুই মাছের মতো হয়েছে কিনা, তারপরে আমি চেষ্টা করছি এটা দেখানোর জন্য, কারণ আমরা রুই মাছের বিভিন্ন অংশ সম্পর্কে জানব। এই যে রুই মাছটা, এটা কোথায় থাকে? আমরা সাধারণত জানি যে পুকুরেই এটা চাষ করা হয়। আসলে প্রকৃত তার যে আবাস, সেটা হচ্ছে মিঠা পানির নদ নদী। তাহলে মিঠা পানির নদ নদীতে প্রাকৃতিকভাবে রুই মাছ বেড়ে ওঠে, সেখান থেকে ডিম সংগ্রহ করে, অথবা এখন হ্যাচারিতে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে এটাকে আমরা পুকুরে
চাষাবাদ করে থাকি। তাহলে এই যে রুই মাছ, এটা আসলে কি স্বাদু পানির মাছ বা মিঠা পানির মাছ, আর এটা প্রাকৃতিকভাবে স্বাদু পানিতে বেড়ে ওঠে। তো এই যে রুই মাছটা, এটা তাহলে আমরা যদি এর শ্রেণীবিন্যাসগত অবস্থান দেখতে চাই, যে শ্রেণীবিন্যাসগত অবস্থানে তার পর্ব কোনটা, ফাইলাম কর্ডাটা। কর্ডাটা কেন? কারণ তার মেরুদণ্ড আছে, তার কর্ডের যে বৈশিষ্ট্যগুলো আমরা বলেছি সেই বৈশিষ্ট্য সবই আছে। তারপরে সাব ফাইলাম ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কারণ মেরুদণ্ড দ্বারা তার নটকর প্রতিস্থাপিত হয়। তারপরে ক্লাস, এখানে আগে ছিল অস্টিস্থিক আর বর্তমানে অ্যাক্টিনোপ্টেরাইজি। তুমি যে কোনো একটা বলতে পারো, অস্টিস্থিক্সও বলতে পারো অথবা অ্যাক্টিনোপ্টেরাইজি বলতে পারো। যেহেতু এখন অ্যাক্টিনোপ্টেরাইজি বেশি ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা ক্লাস লিখব অ্যাক্টিনোপ্টেরাইজি। তাহলে ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপ্টেরাইজি। তারপরে অর্ডার সেপ্রেনিফর্মিস বা সাইপ্রেনিফর্মিস, তুমি যেটাই বলো। তারপরে আছে ফ্যামিলি সেপ্রেনিডি। জেনাস লেভিও। স্পিসিস লেভিও রোহিতা। বৈজ্ঞানিক নাম লেখার পদ্ধতি নিশ্চয়ই আমাদের জানা আছে। তাহলে এই গেল আমাদের রুই মাছের শ্রেণীবিন্যাসগত অবস্থান, ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস অ্যাক্টিনোপ্টেরাইজি, অর্ডার সাইপ্রেনিফর্মিস, ফ্যামিলি সাইপ্রেনিডি, জেনাস লেভিও এবং স্পিসিস হচ্ছে লেভিও রোহিতা। এখানে আমরা দেখছি লেভিও রোহিতা ছবি। তাহলে আমরা বলছি এটা স্বাদু পানির মাছ। তাহলে পৃথিবীর যে যে জায়গায় স্বাদু পানি আছে সেখানে এই মাছ পাওয়া যাবে। তবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে অঞ্চলগুলো আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই সমস্ত জায়গায় বেশি পাওয়া যায়। তো এখানে এটার এক্সটার্নাল মরফোলজি আমরা দেখব, বাহ্যিক গঠন। তাহলে বাহ্যিক গঠন আমরা ছবিটা যেহেতু আগে এঁকে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। রুই মাছকে প্রধান 3টা দেহাংশে ভাগ করা হয়। এখান থেকে এটা হচ্ছে মস্তক অঞ্চল, মাথা, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দেহকাণ্ড, মানে মূল দেহ, দেহকাণ্ড, আর বাকি অংশটা হচ্ছে লেজ। এখন কি থাকে এই 3 অংশে? মস্তক অঞ্চলে দেখো এখানে মুখ ছিদ্র, এই যে এখানে আছে চোখ, যেগুলো আমরা খুব সহজেই চিনতে পারছি। চোখ, এখানে এই যে চোখের একটু আগে এখানে বিন্দুর মতো একটা অংশ আছে, এটা হচ্ছে নাসারন্ধ্র। নাসারন্ধ্র মানে নাকের ছিদ্র। এটা মূলত নাকের ছিদ্র হলেও এটা দিয়ে সে কিন্তু নিঃশ্বাস নেয় না, শুধুমাত্র ঘ্রাণ গ্রহণ করা, অর্থাৎ ঘ্রাণ নেওয়ার কাজে এটা ব্যবহৃত হয়। এরপরে দেহকাণ্ডে কি আছে? দেহকাণ্ডে সমস্ত দেহকাণ্ড, এটা মাকো আকৃতির একটা দেহ এখানে আছে। এই দেখো এই দেহকাণ্ডে সমস্ত দেহটা আইস, সাইক্লয়েড আইস নামক আইস দ্বারা আবৃত থাকে। এখানে জোড় বেজোড় পাখনা আছে। বেজোড় পাখনা মানে শুধুমাত্র একটা পাখনা, আর জোড় হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে। যেমন মাছের পেটের দিকে তোমরা যদি দেখো যে গলবিলীয় অঞ্চলের দুই পাশে 2টা এক জোড়া, আবার ঠিক পেটের
পেছনের দিকে এক জোড়া, এটাকে শ্রোণী পাখনা বলা হচ্ছে, এটা বক্ষ পাখনা। আর উপরে সিঙ্গেল যেটা অযুগ্ম বা বেজোড়, এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। আর এখানে পায়ু পাখনা, এটা হচ্ছে পুচ্ছ পাখনা বা লেজ। তাহলে আমরা যদি পাখনার নামগুলো দেখি, আমাদেরকে তো এগুলা মনে রাখতে হবে। তাহলে আমরা কি কি পাখনা এখানে আছে রুই মাছের কয় ধরনের? 2 ধরনের। এক নম্বর হচ্ছে যুগ্ম, মানে যেগুলো জোড়ায় জোড়ায় থাকে, তাহলে জোড়ায় জোড়ায় থাকে এটা বক্ষ পাখনা। আর এখানে হচ্ছে শ্রোণী পাখনা, জোড়ায় জোড়ায় থাকে। আর অযুগ্ম মানে বেজোড়, অযুগ্ম পাখনা হচ্ছে এটা, মুছে দিই, এটা পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা এখানে হচ্ছে পায়ু পাখনা। আর লেজেরটা হচ্ছে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা। তাহলে এই হচ্ছে তার পাখনা। এরপরে তার দেহের মাঝখানে ঠিক এই দিকে তোমরা যদি একটু খেয়াল করো, বাজার থেকে যখন তাজা রুই মাছ নিয়ে আসবে তখন যদি একটু দেখো যে রুই মাছের উপরে পিঠের দিকের অংশটা অনেকটা গাঢ় ডার্ক, আর নিচের দিকের অংশটা হচ্ছে সিলভার কালার রূপালি। ঠিক দুই মাছ বরাবর এখানে একটু আইসের মধ্যে একটা গাঢ় লাইন মতো দেখা যায়। একটু ভালোভাবে খেয়াল করে দেখবা যে আইসের মাঝখানে এখানে একটু মনে হয় যেন রঙের একটা পোস্ট দেয়া আছে, এটাকে বলে ল্যাটারাল লাইন বা পার্শ্ব রেখা। পার্শ্ব রেখা এটা একটা সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গ মানে সে পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করার জন্য তাদের এই অংশটা কাজে লাগে। আর লেজ বা পুচ্ছ অঞ্চলে কি থাকে? পুচ্ছ পাখনা থাকে। পুচ্ছ পাখনাটা দেখো হোমোসার্কেল, মানে সমান 2 খণ্ডে বিভক্ত, এজন্য এটাকে বলা হয় হোমোসার্কেল পুচ্ছ পাখনা। তাহলে মোটামুটি আমাদের রুই মাছের চেহারা সম্পর্কে আমরা দেখে নিলাম। এবার আসো আর কি আছে এর বাহ্যিক গঠনে। আজকে আমরা বাহ্যিক গঠনটা নিয়ে আলোচনা করব, আভ্যন্তরীণ গঠন আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে এখান থেকে আমরা আইস যদি দেখি যে রুই মাছের আইসটা কিরকম, এই আইসের নাম হচ্ছে সাইক্লয়েড আইস। কি আইসের নাম? সাইক্লয়েড আইস। সাইক্লয়েড আইসটা দেখতে মোটামুটি কিন্তু গোলাকৃতির, ঠিক এরকমই, এরকম দেখতে একটা আইস। তো এই আইসগুলা কিভাবে থাকে? আইসগুলা ত্বকের ভেতরে, অর্থাৎ মাছের যে চামড়া আছে এই চামড়ার ভেতরে কিছুটা অংশ এরকম পকেটের মতো ঢোকানো থাকে। একটা আইস আর একটা আইসের উপরে এভাবে তীর্যকভাবে সাজানো থাকে, অর্থাৎ টালির ঘরের ছাদের মতো সাজানো থাকে। তাহলে ত্বকের ডার্মিস স্তরে গেঁথে থাকে এই আইস, এবং এই আইসের উৎপত্তিও হয়েছে ত্বকের ডার্মিস স্তর থেকে। তোমরা জানো ত্বকে প্রধান যে 2টা স্তর, উপরের স্তরটার নাম এপিডার্মিস এবং ভেতরের যে স্তর সেটার নাম হচ্ছে ডার্মিস। তাহলে রুই মাছের আইস তৈরি হয়েছে ত্বকের ডার্মিস স্তর থেকে, এবং ত্বকের ডার্মিস স্তরে কিছুটা অংশ গেঁথে থাকে আর বাকি অংশ ত্বক ভেদ করে বাইরে আসে, একটা একটার উপরে তীর্যকভাবে সাজানো থাকে। তাহলে এই যে আইসের ঠিক মাঝখানে একটা স্বচ্ছ অংশ দেখা যায়, এই স্বচ্ছ অংশটার নাম হচ্ছে ফোকাস। ফোকাস মানে ফোকাস বিন্দু, যেমন বৃত্তের কেন্দ্র থাকে ঠিক একইভাবে রুই মাছের এই আইসের ঠিক মাঝখানে যে সেন্টার সেটাকে বলা হয় ফোকাস। এই ফোকাসকে ঘিরে অনেকগুলো এরকম রেখার মতো যদি তুমি অনুবীক্ষণ যন্ত্রে দেখো তাহলে দেখবা যে অনেকগুলো রেখার মতো চারদিক থেকে এই ফোকাসটাকে ঘিরে গোল গোল ভাবে আবর্তিত হয়েছে। এগুলাকে বলা হচ্ছে বৃদ্ধি রেখা বা সার্কুলাস। এগুলাকে কি বলা হয়? সার্কুলাস বা বৃদ্ধি রেখা, সার্কুলাস, বৃদ্ধি রেখা। তাহলে এই যে বৃদ্ধি রেখাগুলা, এগুলা হচ্ছে বিভিন্ন সিজনে তৈরি হয়। মাছের বয়স যত বাড়ে
এই রেখাগুলোর সংখ্যাও তত বাড়ে। সেজন্য এই আইসটা মাছের বয়স নির্ণয়ে, মাছের প্রজাতি শনাক্তকরণে বিভিন্ন কাজে কিন্তু এই আইসটা ব্যবহার করে। মাছের এই আইসের সার্কুলাসের সংখ্যা দেখে বোঝা যায় যে মাছের বয়স কত বছর বা কত দিন হয়েছে। তাহলে এই যে বৃদ্ধি রেখা বা সার্কুলাস, এগুলা প্রতি বছরে বছরে খুব ধীর গতিতে তৈরি হয়। এই মাছের আইসটা কিন্তু মাছের প্রতিরক্ষা অঙ্গ, অর্থাৎ বাহিরের আঘাত প্রতিঘাত থেকে মাছকে রক্ষা করার জন্য এই আইসটা কাজ করে বা তাকে আচ্ছাদন দিয়ে রাখে। এই আইসটা সবসময় পিচ্ছিল একটা মিউকাস দ্বারা আবৃত থাকে। মাছ যখন ধরবে দেখবে যে মাছের দেহটা অনেক পিচ্ছিল, এটা মিউকাস নামক কিছু তরল পদার্থ ক্ষয়িত হয়ে মাছের দেহটাকে সবসময় পিচ্ছিল করে রাখে। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা রুই মাছের বাহ্যিক চেহারাটা দেখলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা রুই মাছের আভ্যন্তরীণ বিভিন্ন গঠন সম্পর্কে জানার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থভাবে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।